একসময় যে পরিমাণ টাকা দিয়ে একটি পরিবারের পুরো মাসের খরচ চলে যেত, বর্তমানে সেই টাকা দিয়ে একজন ব্যক্তির এক সপ্তাহ চলাও মুশকিল। তার মানে আগের তুলনায় টাকার মান বা ক্রয় ক্ষমতা কমে গেছে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের প্রায় সব দেশের মানুষই একই পরিমাণ টাকা দিয়ে আগের মতো জিনিস কিনতে পারছে না। প্রশ্ন হলো, পৃথিবীর প্রায় সকল দেশের টাকার মানই কেন সময়ের সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে? এটি কি শুধুই স্বাভাবিক অর্থনৈতিক নিয়ম, নাকি আধুনিক অর্থব্যবস্থাই এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে টাকার ক্রয় ক্ষমতা ধীরে ধীরে কমতেই থাকবে? সময়ের সাথে সাথে টাকার মান কমে যায় কেন, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। অর্থনীতিতে টাকার দুটি মূল্য নিয়ে আলোচনা করা হয়। একটি হলো নামমাত্র মূল্য বা নমিনাল ভ্যালু, আরেকটি হলো প্রকৃত মূল্য বা রিয়েল ভ্যালু। একটি ১,০০০ টাকার নোট সবসময় ১,০০০ টাকাই থাকে, কিন্তু সেই ১,০০০ টাকা দিয়ে কতটুকু পণ্য কেনা যায় সেটিই হলো তার প্রকৃত মূল্য। অর্থাৎ টাকার মূল্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নোটের গায়ে লেখা সংখ্যা নয়, বরং সেই টাকা দিয়ে কী পরিমাণ পণ্য কেনা যায়। নোটের গায়ে লেখা সংখ্যা একই থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে নামমাত্র মূল্য এবং প্রকৃত মূল্য পরিবর্তিত হয়। কোনো একটি দেশের ভেতরে টাকার মান বোঝার প্রধান উপায় হলো এর ক্রয় ক্ষমতা। যেমন আগে ৫০০ টাকায় যে পরিমাণ চাল, তেল বা সবজি কেনা যেত, এখন একই টাকা দিয়ে তার চেয়ে কম পণ্য পাওয়া যাচ্ছে। তার মানে টাকার ক্রয় ক্ষমতা কমেছে। সাধারণত বাজারে পণ্যের দাম বাড়লে এমনটি ঘটে। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে টাকার মান বিনিময় হারের মাধ্যমে বোঝা যায়। এক দেশের মুদ্রার বিপরীতে অন্য দেশের মুদ্রার দামকে বিনিময় হার বলা হয়। উদাহরণস্বরূপ ২০২০ সালে বাংলাদেশে $১ দাম ছিল প্রায় ৮৫ টাকা, কিন্তু ২০২৬ সালে এসে সেই $১ বিনিময় হার প্রায় ১২৪ টাকার সমান। তার মানে মাত্র ৬ বছরে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৩২% কমে গেছে। ক্রয় ক্ষমতা ও বিনিময় হার আলাদা বিষয় হলেও একটি আরেকটিকে প্রভাবিত করতে পারে। ডলারের দাম বাড়লে বিদেশ থেকে পণ্য, জ্বালানি এবং কাঁচামাল আমদানিতে বেশি টাকা প্রয়োজন হয়। এতে দেশের বাজারে উৎপাদন খরচ বাড়ে, আর সে কারণে পণ্যের দামও বেড়ে যায়। অতীতে মুদ্রা হিসেবে এমন সব বস্তু ব্যবহার করা হতো যার নিজস্ব মূল্য আছে। যেমন সোনা, রূপা বা অন্যান্য মূল্যবান ধাতু বা উপকরণ টাকা হিসেবে ব্যবহৃত হতো। তবে টাকার মান কমে যাওয়ার বিষয়টি বহুকাল আগে ধাতব মুদ্রার সময় থেকেই শুরু হয়েছিল। যুদ্ধ, রাজকীয় ব্যয় কিংবা অর্থসংকট সামলাতে অনেক শাসক প্রতিটি মুদ্রায় সোনা বা রূপার পরিমাণ কমিয়ে অন্য ধাতু মেশাতো। তাই মুদ্রার ঘোষিত মূল্য একই থাকলেও এর প্রকৃত ধাতব মূল্য কমে যেত। পরবর্তীতে কাগজে নোট চালু হওয়ার পর অনেক দেশ নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের সঙ্গে কাগজে টাকার মান নির্ধারণ করে দেয়। এই ব্যবস্থাকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড। এতে সোনার মজুদের বাইরে অতিরিক্ত টাকা বাজারে ছাড়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু যুদ্ধ, অর্থনৈতিক মন্দা এবং সরকারি ব্যয় বৃদ্ধির সময় এই ব্যবস্থা বাধা হয়ে দাঁড়ায়। ফলে দেশগুলো ধীরে ধীরে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রেটন উডস ব্যবস্থায় বিভিন্ন দেশের মুদ্রা ডলারের সঙ্গে এবং ডলার সোনার সঙ্গে যুক্ত করা হয়। তবে বিশ্বজুড়ে ডলারের ব্যবহার বাড়লেও যুক্তরাষ্ট্রের সোনার মজুদ একই হারে বাড়েনি। তাই ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে এখন থেকে ডলারের সাথে স্বর্ণের আর কোনো সম্পর্ক নেই। সেই ঘটনাকে বলা হয় নিক্সন শক। নিক্সন শকের পর থেকে বিশ্বের প্রায় সকল দেশ স্বর্ণের মানের সাথে সম্পর্কহীন কাগুজে মুদ্রা চালু করে, যাকে বলা হয় ফিয়াট কারেন্সি। এই মুদ্রা ব্যবস্থায় কোনো দেশের টাকার মান সম্পূর্ণ নির্ভর করে রাষ্ট্রের স্বীকৃতি, অর্থনীতির সক্ষমতা এবং মানুষের আস্থার ওপর। সহজ করে বললে, বর্তমানে যে কাগজে টাকা আমরা ব্যবহার করি এর আসলে প্রকৃত কোনো মূল্য নেই। আমরা একে টাকা বলে বিশ্বাস করি বলেই বাজারে এর মূল্য পাওয়া যায়। সে কারণে মানব ইতিহাসে বর্তমানকালেই আমরা সবচেয়ে মূল্যহীন মুদ্রা ব্যবহার করছি। অতীতে নতুন টাকা ছাপানোর জন্য সোনার মজুদ থাকতে হতো, কিন্তু বর্তমানে অধিকাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন টাকা ছাপাতে পারে। তাই কোনো দেশ যখন প্রকৃত সম্পদ বৃদ্ধি না করে ইচ্ছেমতো টাকা ছাপাতে থাকে, তখনই সেই দেশের টাকার মান হু হু করে কমতে থাকে। বর্তমান অর্থব্যবস্থায় টাকার মান কমার অন্যতম কারণ হল বাজারে টাকার পরিমাণ বেড়ে যাওয়া। আধুনিক ব্যাংকিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। সাধারণভাবে আমরা মনে করি গ্রাহক যে টাকা ব্যাংকে জমা রাখে, ব্যাংকগুলো ঠিক সেই পরিমাণ টাকাই আবার অন্যদেরকে ঋণ হিসেবে বিতরণ করে। কিন্তু ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং সিস্টেমে ব্যাংকের কাছে যত টাকা আছে, ব্যাংক তার চেয়েও বেশি টাকা মানুষকে ঋণ দেয়।
সে কারণে সবার অজান্তেই বাজারে টাকার পরিমাণ বেড়ে যায়। একটি সহজ উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে। মনে করি বাজারে আগে 10 বস্তা চাল ছিল, তার বিপরীতে মানুষের হাতে টাকা ছিল 100 টাকা। তাহলে প্রতি বস্তা চালের দাম হবে 10 টাকা। কিন্তু ব্যাংক অতিরিক্ত অর্থ ঋণ দেওয়া সহ বিভিন্ন কারণে বাজারে টাকার পরিমাণ বেড়ে হয়েছে 150 টাকা। কিন্তু বাজারে চালের বস্তা সেই 10টিই আছে। তাহলে একই পণ্যের জন্য এখন বেশি টাকা প্রতিযোগিতা করবে। তাই প্রতি বস্তা চালের দাম হয়ে যাবে 15 টাকা। আর এভাবেই অতিরিক্ত টাকা সরবরাহ বাড়লে মুদ্রাস্ফীতি দেখা দেয়, যার ফলে টাকার মান কমে যায়। বিষয়টিকে সহজে বোঝানোর জন্য এমন সরল উদাহরণ দেওয়া হয়েছে। কিন্তু টাকার মান কমে যাওয়ার ঘটনা এতটাও সরল নয়। শুধু বাজারে কত টাকা আছে সেটিই মুখ্য বিষয় নয়, সেই টাকা কত দ্রুত এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। অর্থনীতির ভাষায় একে টাকার গতি বা ভেলোসিটি অফ মানি বলা হয়। মানুষ যখন দ্রুত বেশি খরচ করতে শুরু করে, তখন একই পরিমাণ টাকাও অনেক সময় বাজারে মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে। সেই সাথে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারও টাকার মানকে প্রভাবিত করে। সুদের হার কম হলে মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান বেশি ঋণ নেয়। তখন খরচ এবং বিনিয়োগও বাড়তে থাকে। এতে বাজারে টাকার প্রবাহ বৃদ্ধি পায়। আবার সুদের হার বেশি হলে ঋণ এবং খরচ কমে, ফলে টাকার উপর চাপও কিছুটা কমে যায়। অন্যদিকে কোনো দেশ রপ্তানি, প্রবাসী আয় এবং বিদেশি বিনিয়োগ থেকে যত ডলার আয় করে, তার চেয়ে যদি বেশি ডলার আমদানি ও বিদেশি ঋণ পরিশোধে ব্যয় করতে হয়, তাহলে ডলারের সংকট তৈরি হয়। তখন একই পরিমাণ ডলার কিনতে বেশি পরিমাণ দেশীয় মুদ্রা লাগে, ফলে টাকার বিনিময় হার কমে যায়। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, রাজনৈতিক অস্থিরতা, দুর্বল ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থনৈতিক নীতির উপর মানুষের আস্থা কমে গেলেও দেশীয় মুদ্রার উপর চাপ তৈরি হয়। তখন অনেকেই টাকা ধরে রাখার বদলে ডলার, সোনা বা বিদেশি সম্পদ কিনতে শুরু করে। এতে দেশীয় টাকার চাহিদা কমে যায় এবং টাকার মান আরও দুর্বল হয়ে পড়ে। টাকার মান কমে গেলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ একই জিনিস কিনতে আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হয়। তবে এমন কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান আছে যারা টাকার মান কমে যাওয়ার জন্য বরং লাভবান হয়। যারা ব্যাংক থেকে দীর্ঘমেয়াদে ঋণ নেয় তারা অনেক সময় লাভবান হয়ে থাকে, কারণ ঋণের পরিমাণ একই থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। ফলে ভবিষ্যতে তুলনামূলক কম মূল্যের টাকা দিয়ে অতীতের বেশি ঋণ পরিশোধ করা যায়। সরকারও কিছু ক্ষেত্রে সুবিধা পেতে পারে, কারণ টাকার মান কমলে দেশীয় মুদ্রায় নেওয়া ঋণের প্রকৃত বোঝা কিছুটা কমে যায়। একই সঙ্গে পণ্যের দাম এবং মানুষের আয় বাড়লে ভ্যাট ও আয়কর থেকেও সরকারের রাজস্ব বাড়তে পারে। এছাড়া জমি, বাড়ি, সোনা, শেয়ার কিংবা ব্যবসার মতো সম্পদের মালিকরাও অনেক সময় লাভবান হন, কারণ টাকার মান কমতে থাকলে মানুষ নগদ টাকা ধরে রাখার বদলে সম্পদ কিনতে আগ্রহী হয়। ফলে এসব সম্পদের দামও তখন বেড়ে যেতে পারে। তবে সত্যিকার অর্থে সময়ের সাথে সাথে টাকার মান কমে যাওয়ার এই বিষয়টি লুকিয়ে আছে আধুনিক ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের মধ্যে। এই ব্যবস্থা যারা শুরু করেছিল তাদেরকে বলা হয় মানি চেঞ্জার। মানি চেঞ্জাররাই ইউরোপে আধুনিক ব্যাংকিংয়ের ভিত্তি গড়ে তুলেছিল। পরবর্তীতে ব্যাংকিংকে আন্তর্জাতিক লেনদেনের ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে যারা ভূমিকা রেখেছিল তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রথসচাইল্ড পরিবার। এই একটি পরিবারের ইতিহাসের সাথে যতটা বিতর্ক এবং রহস্য লুকিয়ে আছে তা হয়তো পৃথিবীর খুব কম পরিবারেরই আছে। কারণ রথসচাইল্ড পরিবার শুধু ধনীই ছিল না, বরং তারা বিশ্ব অর্থনীতিতে একটি নতুন ধরনের ফিনান্সিয়াল মডেল তৈরি করেছিল। বিশ্ব অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থায় রথসচাইল্ড পরিবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো স্ক্রিপ্ট, ভয়েস ওভার এবং ভিডিও এডিট করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট ক্রিয়েশন মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।